লাভা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার নিউটন ব্যবহার করে যেখানে পরে সেটা গুলি করবে। পুলিশও কন্টিনিউয়াসলি ফায়ার করতেছে এক নাগালে। রাস্তায় যতগুলো স্টুডেন্ট ছিল সবগুলো একদম মানে ছিটাগুলি, রাবার বুলেট, টিয়ার শেল, মানে তুমুল হামলা। ফুল ঢাকা শহর অন্ধকার হয়ে গেছে। আমার ছেলে কিছুক্ষণ আগে আমার সাথে নামাজ পড়ে আসলো, আর এখন আপনি বলছেন যে মারা গেছে। সন্ত্রাসী কেউ কিন্তু মানে আপনার হাতে পায়ে গুলি করে, কাউকে বুকে মাথায় গুলি করে মেরে ফেলে। আমাদের সন্তানরা তো কোনো সন্ত্রাসী ছিল না। 18 তারিখ পুরো বাংলাদেশের একটা ম্যাসাকার অবস্থা হয়ে যায়। রামপুরা বাড্ডার রোড থেকে আপনার ছাত্রলীগ আর পুলিশ স্টুডেন্টদের উপর অ্যাটাক করে। তো আমিও ঘটনাস্থলেই ছিলাম, তখন পর্যন্ত আমি জানতাম না যে এই জিনিসটা কতটুকু মানে হরেবল হতে পারে। তো আমি যতটুকু দেখলাম যে সামনের সারিতে যে স্টুডেন্টরা ছিল ওরা না দৌড়ায় পেছনের দিকে আসতেছে, ওদের গায়ে ফুল বডিতে ব্লাড, কারো আপনার ঘাড়ে কোপ লাগছে, হাতে কোপ লাগছে, কারো চোখে বুলেট, চোখের মনি বের হয়ে ঝুলতেছে, মানে একদম রক্তাক্ত। আমি কখনো এরকম ব্লাড দেখি নাই। 12টা 1টা নাগাদও আবার ফোন দিয়ে বলতেছে ভাই এখানে প্রচুর গোলাগুলি হচ্ছে, আমার একজনের সামনে মাথায় গুলি লাগছে, একজনের পেটে লাগছে, একজনের কোমরে লাগছে, আমি কেমনে কেমনে বেঁচে গেছি। ড্রয়িং করতে আছে একটা সানফ্লাওয়ারটা মোবাইলে সানফ্লাওয়ারটা অর্ধেক এঁকেছে। আঁকার পরে এখান থেকে উঠে ফ্রিজের কাছে যায়, ফ্রিজের ডান্ডাটা খোলে আর বলতেছে আম্মু চিকেন আছে চিকেন। তো আমি বলছি আছে, তো পিৎজা বানাবে, তো বলছি বানাও আছে। তো বলতেছে আম্মু কাপড়টি নিয়ে আসে বারান্দা থেকে। এইটা বলে নাই মা বারান্দা যায়। এটা ওর শেষ লেখা, ও তো আর জানে না, কিন্তু তারপরে ওর একটা ইয়া ছিল যে বাবা মা উঠে গেলে তো আমাকে বের হইতে দিবে না। চিঠি, ওর মোবাইলটা, যে মোবাইলটা সিমবিহীন একটা ফোন ছিল ওর সাথে ছোট, তো ওই ফোনটা হচ্ছে ওই সময় ওর সাথে ছিল, ওইটাতে 5টা নাম্বার সেভ করা ছিল পরিবারের সবার। হোস্টেল থেকে ওর রুমমেট ফোন দিছে, আপু রাব্বি তো এখান থেকে আন্দোলনে যায়। তো সেটা শোনার পর আমরা নিয়ে আসছি, 17 জুলাই নিয়ে আসছি। 17 জুলাই আসতে রাতে 10টা বাজে নিয়ে আসছি, 18 জুলাই বাসায় ছিল, 19 জুলাই আবার গেছে। ছাত্রলীগরা যে স্টুডেন্টদের উপর যে হামলাগুলো করতেছিল সব ছুরি, দা, চাকু, যেগুলো আমরা কোরবানিতে ইউজ করি। যখন 10:30টার দিকে বাসা থেকে বের হচ্ছে, ও হঠাৎ করে পিছন দিক দিয়ে দৌড়ায় শুনছে আব্বু আব্বু তোমার মিরপুরে কোনো পরিচিত হসপিটাল আছে কিনা। তো আমি বললাম যে না, আমার তো মিরপুরে পরিচিত নেই, তবে বিআইএস হসপিটালে যেখানে তোমার দাদুকে এর আগে ভর্তি করেছিলাম ওটা তো স্বায়ত্তশাসিত, হয়তো ওরা এই আচরণ নাও করতে পারে। তখন সে বলছে না, আমি তোমারে বলি মিরপুর, তুমি আমাকে টেকনিক্যাল দেখাই দাও, যাও তুমি তোমার কাজে যাও, আমরা দেখছি কী করো। এটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা হলো। তো আম্মু আমার ফ্যামিলির কাছ থেকে শুনি যে মুগ্ধ ভাই আর নাই, ও অন দ্য স্পট ডেথ। ভাইয়াদের সাথে আমার অনেক আগে থেকে পূর্ব পরিচিত। যখন থেকে আবু সাইদ মুগ্ধদের মারা হইল, ও তখন থেকে খুব, ও কি মানে একটা মানবিক মানুষ, প্রত্যেকেই কষ্ট পাইছে। মুগ্ধ ভাইয়ের ওই ছবিটা দেখে আর কান্না করে, কি হয়েছে তোর, এগুলো কি দেখতেছিস তুই বারবার, আমার ভালো লাগতেছে না ছাড়। দেন 19 তারিখ সকালে ঠিক 10টা বা 10:30 নাগাদ দেখলাম উত্তরার যে রাজু কমার্শিয়াল মার্কেট আজমপুরের, ওটার পেছন থেকে ছাত্রলীগ হামলা করতেছে, ঠিক সেম 18 তারিখের মতোই। আমি আবার আমার ছেলেকে 12টার দিকে ফোন দিই যে বাবা তুমি কোথায়, শুনতেছি উত্তরা বিএনএস সেন্টার না, এখানে গন্ডগোল চলতেছে। তখন আমার ছেলে বললো যে আম্মু আমি আসি,
নামাজটা পড়ে আমি চলে আসবো। পরে আমরা ভাবলাম যে আচ্ছা আজকের পর হয়তো বা আমাদের সাথে অনেকের দেখা হবে না, বা আমরা ফিল্ডে যারা ছিলাম ওদের সাথে আর ইন ফিউচার দেখা হবে কিনা সন্দেহ। তা আমরা এক কাজ করি, আমরা সব একসাথে নামাজটা পড়ি, জুম্মার নামাজটা আদায় করি। আমি যখন নামাজ দুই পাশে সালাম ফিরে পিছনে তাকাইলাম, তখন দেখি যে ও আমার থেকে 2 কাতার পিছনে আবার উঠে দাঁড়াল। মানে এই হচ্ছে শেষ দেখা। সকালবেলা 4 তারিখে একসাথে ঘুমানো ছিলাম 10টা পর্যন্ত এই খাটটার উপরে। আমি এই জায়গায় ঘুমাইতাম, রাব্বি এই জায়গাটায় ঘুমাইতাম। 16টা বছর একসাথে এই খাটটার উপরে ঘুমাইছি। তো প্রাইভেটে যাওয়ার কথা বলে বাসা থেকে ব্যাগ নিয়েও বের হয়েছে। ব্যাগ নিয়ে বের হয়ে বাসার সামনে একটা দোকানে ব্যাগ রেখে বলতেছে যে আম্মা আসলে ব্যাগটা দিয়ে দিয়েন, আমি আন্দোলনে গেলাম। তো এই কথা বলেও 5 তারিখ প্রথম যায়। আমি 1 ঘন্টার মধ্যে বাসায় চলে আসছি, মানে যাওয়া আসা পড়ানো নিয়ে 1 ঘন্টার মধ্যে আমি বাসায় এসে দেখেও নাই। এত ফোন দিয়ে ফোন রিসিভ করে না। এখন যে শুনতে পারি বাংলা মোটর, তখন ফোন রিসিভ করার মতন অবস্থা ছিল না। আমি হয়তো ভাবলাম যত নামাজে গেছে মসজিদের ভিতরে, হয়তো মোবাইল বন্ধ করে হয়তো নামাজ পড়তেছে। তখন মেয়ে বলছে যে না আমো তুমি ই করে দেখো, ফোন দিয়ে দেখো। আমি অনেকবার ট্রাই করছি, মোবাইল বন্ধ। ও সারাটা দিন বাসায় একবারও ফোন দেয়নি। বাসায় এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছিল যে ভাই আম্মাকে জানাই দিও যে আমি সেফ আছি, সমস্যা নেই। যখন মসজিদ থেকে বের হচ্ছে তখন 2টা বাজে। তাই আমি নর্মালি সাইলেন্ট করে রাখি। যখন ফোন ওপেন করছি তখন দেখছি ওর আমার 2টা মিস কল উঠে আছে। আমি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলতেছি যে তুমি ফোন দিচ্ছ কেন, আমরা তো নামাজে আসছি। তুমি তো জানোই। তো বলছে না তোমার ছেলে নামাজে যাওয়ার সময় বলে গেছে যে সে তার বন্ধুদের দেখতে যাবে। এখন মসজিদ থেকে সবাই বের হবে, এখন তো গুলি না করলেও পারে। তাদের কিসের এত তাড়না? তা আমি দূর থেকে এগুলো আমি তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের প্রবলেমটা কি। তো তারা আর কি অকথ্য ভাষায় গালাগালি, অকথ্য ভাষায়। তো এক পর্যায়ে আমি জিপ করে আমি 1 স্টেপ সামনে আগাই। তো তখন পুলিশরা আর কি গোলাগুলি অফ করে। তারাও তাদের টিম থেকে 2জন পুলিশ দৌড়ে আমার দিকে আসে, পেছন থেকে শটগান বের করে একদম মানে কাছ থেকে একদমই ঠেকায় ফায়ার। তা আমি ধীরে ধীরে ব্লাঙ্ক হয়ে যাচ্ছিলাম, চোখে মুখে ব্লার হয়ে যাচ্ছে, আমি কিছু দেখতে পারতেছি না। বাসায় আসলাম, এসে দেখি যে আমার মোবাইলে 50টা মিস কল উঠে রয়েছে। যেই মোবাইলটা হাতে নিচ্ছি তখনই সাথে সাথেই হসপিটাল থেকে, আধুনিক হসপিটাল থেকে আমাকে ফোন দেওয়া হলো। এভাবে 3টার সময় ওর আম্মু বলতেছে যে একটা ছেলে ফোন রিসিভ করছিল, বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। পুলিশ হাউস বিল্ডিংয়ের সামনে থেকে যখন পুলিশ ছাত্রদের গুলি করতে করতে সামনের দিকে আসে, তখন ছাত্ররা উত্তর আধুনিক মেডিকেল কলেজের পেছনে দিয়ে আমাদের এই বাসার নিচে রাস্তায় সবাই জড়ো হয়। ঠিক তখনই আমরা কিছু বুঝে ওঠার আগেই নাইমাকে গুলিটা করে। তো ওই দিকে গুলির শব্দ পাইতেছি, যে চারিদিকে যে গুলি করতেছে শব্দ পাইতেছি, কিন্তু আমার বাসায় আমার মেয়েকে যে গুলি করছে আমি সাথে দাঁড়ানো, তো আমি কোনো শব্দ পাই না, কিচ্ছুই পাই না। রাতে 10টা বেজে যায়। আমি কি ও তো চলে আসার কথা, যত যাই হোক রাতে 10টার পরে ও কোথাও থাকে না, ও বাসায় আসবে। তারপর না পাই আমরা সবাই মিলে খুঁজতে থাকি, আমি বাবা মা সবাই মিলে খুঁজতে থাকি, কোথাও পাই না। রাতের বেলা যাত্রাবাড়ি যায় আমার বাবা লাশ উল্টায় উল্টায় দেখে, তাও পায় না। 7টার মধ্যে ঢাকা মেডিকেল যায় পৌঁছাই গেছি 5 তারিখ সকালে। আমি কানতে কানতে প্রত্যেকটা লোকের দেখাই, ভাইয়া দেখাতে ছেলেটাকে দেখতে পাইছেন আপনারা কেউ? আমার একটু কন, কেউ বলে না। পরে কান্না করতেছি। পরে একটা লোক ওয়ার্ড বয় যা কাপু ঢাকা মেডিকেল মর্গে যায় দেখেন। আমি ওকে টেক্সট দিয়ে রাখছিলাম, আমার একটা ডেলিভারি রিপোর্ট আসে যে ওর টেক্সটটা ডেলিভারি হয়েছে। আমি সাথে সাথে ফোন দিই, তো একজন ফোন ধরে। তো ধরার পরে বলতেছে যে আপনি কে? বলছি যে আমি ওর ভাই, আমি ওর বড় ভাই। তো বলতেছে যে নাম কি ওর? আর সাবুর নাম। তো বলতেছে যে আপনার ভাই তো নাই, শহীদ হয়ে গেছে, পুলিশের আগুনে পুরাই দিছে। যখন দরজা খুললো দেখি যে ওই দরজার সামনে একটা স্টেশনে শোয়ানো আছে,
ও এরকম ডান পাশে কাত হয়ে একজন ঘুমন্ত মানুষ যেভাবে আছে সেইভাবে আর কি। আমি ওর বাম হাতটা এরকম ধরে উঁচু করলাম, দেখি যে ওটা ঠান্ডাও হয়নি বা শক্ত হয়নি, আবার হাত ছেড়ে দিলাম, বাম পাশে পড়ে গেল। ওর মাথায় ঢুকছিল, কষ্ট পাচ্ছিল ওর ভাইদের জন্য, ওর ভাইদের মেরে ফেলতেছে। সে কষ্ট লাঘব করতে যে সে নিজেই শহীদ হয়ে গেছে। আমার ছেলেকে এখানে রেখে লাভ কি? বাসায় নিয়ে যাবো। অনেকগুলো ছবি ছোট 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 কাট করে রাখা একটা মোবাইলের ফ্রেমের ভিতর, ওইটার ভিতরে দিয়ে আমার বান্ধবী পইরা রয়েছে রক্তাক্ত অবস্থায়। পরে যে যখন বললো যে আপনার লং মার্চ টু ঢাকা ডাক দিল, তখনও আমার পরিবারের একজন হয়ে চলে এসেছে। আমরা মেয়েরা যেরকম টিপ পরি না, আমার মনে হয় কি আমার বাড়িটার কপালে একটা টিপ পরায় রাখছে, ছোট্ট এত একটা ছিদ্র হয়ে রয়েছে, কিন্তু পিছিয়ে আমার ভাইয়ের কিচ্ছু ছিল না। ছেলেরা যখন মারা যায় তখন তো টুপি পরায়, আমার রাব্বির এক্সট্রা এক গজ কাপড় মাথার ভিতরে ঢুকাই দিতে হয়েছে। যে 6 জন ছিল একজন জীবিতও ছিল, একটা জীবিত মানুষকে আগুনে পোড়ায় মারছে। আমরা ঢাকা মেডিকেলতে বাইক করে 2 বোন রাব্বিকে নিয়ে কাঁধে নিয়ে মিছিল করছে আমার ভাইয়ের বিচারের জন্য। তখন মনে হয়েছে খুনি হাসিনারে পাইলে আমার ভাইয়ের যে বাবা শুয়ে রয়েছে ওই অবস্থা ওকে শোয়ায় রাখবো। আমার মেয়েটার হাতে পড়তো বা পায়ে পড়তো, আমার মেয়েটা প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকতো, তারপর আমরা সন্তুষ্ট থাকতাম। পিটাইতে পারতো, টিয়ার শেল মারতে পারতো, আরো কিছু করতে পারতো, কিন্তু এভাবে মাইরা ফেলার মতো কোনো অপরাধ তারা করে নাই। একজনকে না, এরকম দেশের হাজার হাজার মায়ের সন্তানকে মেরে ফেলছে। তো তাদের তো মানে ফাঁসির রায় হইলেও কম হবে, এবং প্রত্যেকের যারা এই মানে কমান্ড মানা থেকে শুরু করে কমান্ড দেওয়ার কাজ করছে প্রত্যেকের বিচার চাই। এখানে এই মামলার চানখারপুলের 6 জনকে হত্যা করার ঘটনায় দায় করা হয়েছে। মোট আসামি 8 জন, তার মধ্যে 4 জন পলাতক আছেন, 4 জন উপস্থিত আছেন। যখন আবু সাইদের মৃত্যুর দৃশ্য দেখি, যখন ইয়ামিনের যে আপনার মৃতপ্রায় বডিটা আপনার এপিসি থেকে ফেলে দিল সেটা দেখি, তারপর রাব্বির লাশ নিয়ে তার 2 বোন মিছিল করছে ঢাকা শহরে বিচারের দাবি জানিয়ে, যাত্রাবাড়িতে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা দেখি, একটা ফুটেজ আছে একটা আহত ছেলে আপনার তাকে তার বন্ধু উদ্ধার করে নিয়ে যাচ্ছে, সেই অবস্থায় সম্পূর্ণ আনআর্মড, সেই অবস্থায় পুলিশ গিয়ে গুলি করে মেরে ফেলছে। এগুলি যখন দেখি আমার নিজেরই তো প্রচণ্ড একটা জিজ্ঞাসা ভেতরে জন্ম নেয় যে এই বিচার কবে হবে, এই যে শাস্তি দেখতে চাই। তো আমরা এই জিনিসটা বুঝি যে জুলাই গণ অভ্যুত্থানকালে আমাদের এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষাগুলো জন্ম নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণহত্যার যে বিচার। এই যে বিচার সেটা কোন পদ্ধতিতে কিভাবে করা হবে সেটা নিয়ে প্রথমে আলোচনা ছিল। যেহেতু আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 নামে একটা স্পেশাল আইন আছে, যে আইনটা করাই হয়েছিল বাংলাদেশের মধ্যে সংগঠিত কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য। কারণ 56,000 বর্গমাইল জুড়ে অপরাধটা হয়েছে, পুরো পুলিশ বাহিনীর সাথে ইনভলভ ছিল, আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ যুবলীগ এখানে এসেছে, এর সাথে কখনো কখনো বিজিবি যুক্ত হয়েছে, র্যাব যুক্ত হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো যুক্ত হয়েছে। আমরা যদি একসাথে বিচার করতে চাই কয়েক লক্ষ মানুষের বিচার করতে হবে, যেটা প্র্যাকটিক্যাল না। সেক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করেছি যে এখানে টপ কমান্ডার যারা আছেন, প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স, ক্যাবিনেটের অন্যান্য সদস্য, এমপি, তারপর বিভিন্ন বাহিনীর প্রধান, জেনারেলরা, পুলিশের আইজিপি, এদেরকে আমরা যাদের নির্দেশে অপরাধটা সংগঠিত হয়েছে এবং যারা ছিলেন অপরাধগুলোর সংগঠনের প্রধান কাণ্ডারি, তাদেরকে আমরা এখানে বিচারের জন্য নিয়ে আসবো। আমি ফার্স্ট আমার ইন্টারাক্ট হয় ডিভি হারুনের সাথে। তো উনি আইসিইউতে ঢুকে বলতেছে, কই থাকোস, কিসে পড়োস, ফ্যামিলিতে কে কে আছে, আন্দোলনে কেন গেছিলি? ওরা গুলি করছি মেরে ফেলার জন্য, ওরা তো এখানে চিকিৎসা দেওয়ার জন্য না, ওরা দেশদ্রোহী এগুলো বলতেছে। এই হাতের ভিতরে তাওলার ভিতরে ভাইয়ের মজক আসছে,
এই জায়গাটা গুলি মারছে, আমার অনেক ক্র্যাক করে মজক জবাই করে দিচ্ছে। একটা গরু জবাই করলে যেভাবে রক্ত যায়, আমার মেয়েটার রক্ত ঠিক এইভাবে মনে হয় কেউ জবাই করে দিচ্ছে আমার মেয়েটাকে। এত রক্ত আমি বুঝতেছি না, মানে শব্দ হইতেছে, মাথা থেকে যে রক্তটি পড়তেছে শব্দ হইতেছে, এমন রক্ত। আমি কোন দিক দিয়ে ছাপ দিব মেয়েটার? আমি দেখি ছাপ দিতে গেলে মাথা আমার হাত ঢুকে যায়। খুনের বিচার তো খুন, উনি যে মারছে এটা তো সবাই জানে। একটা দেশের সরকার না বললে তো এতগুলা বুকে পুলিশ গুলি যা করতে পারতো না। গভর্নমেন্ট যখন আমাদেরকে প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্ট করলো, তখন আমি বিজ্ঞ চিফ প্রসিকিউটর এবং আর একজন প্রসিকিউটর, এই 3 জন প্রসিকিউটর জয়েন করলাম। করে বিল্ডিংয়ের ভিতরে গিয়ে এজলাস রুমে দেখি পানিতে ডুবে আছে এজলাসটা। আলমারিগুলো তারা ফেলে রেখে চলে গেছেন, চাবিগুলো নিয়ে চলে গেছেন, ডকুমেন্টসগুলো যত্রতত্র পড়ে আছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আদালত ভবন সেটা রেনোভেট করতেই আমাদের চলে গেছে 1 মাসের মতো সময়। আমরা এই রেনোভেট করার পর নতুনভাবে বিচারক নিয়োগ, প্রসিকিউশন টিম নিয়োগ, তদন্ত টিম নিয়োগ করার পর আমরা কাজটা শুরু করতে পেরেছি হচ্ছে নভেম্বর মাস থেকে। পরিকল্পিতভাবে যেটা ধ্বংস হয়েছে, পলায়ন করার পূর্বে এই রেলিভেন্ট এভিডেন্সগুলো কিভাবে ধ্বংস করতে হবে সেটা সুপরিকল্পিত উপায়ে সেটা করা হচ্ছে। 4-5টা মামলার ইতিমধ্যে বিচার কাজ শুরু হয়েছে। এখন আমাদের ডাইনিংয়ে যে গ্লাস থাকে ওই প্যাকেটের মধ্যে আমরা 4টা গ্লাসে এখনও রেখে দিই। আমরা আমাদের গ্লাসে পানি খাই, মনে করি আসলে ওর গ্লাস নিয়েও পানি খাবে। 100 বার বলতো আমার আব্বু কই, আব্বু কই, আজ তো 1 বছর হয়ে গেছে আব্বুরে ডাকে না। আইনের মধ্যে একটা প্রবাদ আছে যে বিচার শুধু করলেই হবে না, দুনিয়াকে দেখাতেও হবে যে ন্যায় বিচার হয়েছে। জাস্টিস ইজ নট অনলি বি ডান বাট ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান। এই যে বিভিন্ন ডাটা পয়েন্ট থেকে অথবা বিভিন্ন সোর্স থেকে একটা ক্রস চেক করে একটা ব্যক্তিকে শনাক্ত না করা পর্যন্ত তাকে তো আমরা আসামি হিসেবে আনতে পারি না। অথবা একজন ব্যক্তি সাক্ষী দিতে চায়, সে আসলে এখানে ছিল কিনা, ভিডিওটা উনিই করেছেন নাকি উনি আসলে কারো থেকে ভিডিওটা কপি পেয়েছেন, তো এটাও তো আমাদের নিশ্চিত হতে হচ্ছে। তদন্ত করার ক্ষমতা হচ্ছে পুলিশের। এখন আপনি পুলিশ বাদ দিয়ে কাকে দিয়ে তদন্ত করবেন? আপনি আর্মি দিয়ে তদন্ত করবেন, এখানে আসামি তো আর্মিও আছে। আপনি বিচারক দিয়ে তদন্ত করবেন, বিচারকরাও এখানে আসামি আছে, ম্যাজিস্ট্রেটরা আসামি আছে। সুতরাং আপনাকে কাউকে না কাউকে তো নির্ভর করতে হবে। সেই ক্ষেত্রে বের করতে হবে সৎ, দক্ষ, আইন জানে, প্রসিডিওর জানে এমন কাউকে এখানে নিয়োগ করা, এবং সেই তদন্ত কিন্তু যে তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করছেন তাদেরকে সুপারভাইজ করার জন্য কিন্তু প্রসিকিউশন আছে। জিয়াউল হাসান সাহেব সশরীরে 5ই আগস্টে নির্দেশনা প্রদান করে ইনটেন্সিটির সমস্ত ডেটাগুলো ডিলিট করে দেওয়ার ব্যাপারে, এবং সেই অনুযায়ী অপারেটর সেই কাজটি করে ফেলে এবং ওনার অধীনস্থ কর্মকর্তাও সেই একই নির্দেশনা পালন করে থাকে। পরবর্তীতে আমরা অডিট লগ এবং রিকভারি সফটওয়্যার এফটিকে সহ আর রিকভারি সহ আমরা এই এফটিকে ইমেজার এবং স্টুডিও আর স্টুডিও সমন্বয়ের মাধ্যমে অডিট লগের সমন্বয় করে মূল ডেটাটা আমরা রিকভার করি। আমরা শুধু একদিন চার্জ ফ্রেমের দিন, আদালতের কাছে ফরমাল চার্জের দিন আমরা অল্প একটু দৃশ্য দেখিয়েছিলাম। সেই সময় ওই দৃশ্য দেখে সবাই নিস্তেজ হয়ে গেছে, আদালতের পিংপত নীরবতা হয়ে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য, কণ্ঠের শব্দ, শক্তি প্রয়োগ, গতি নিরীক্ষা করে তারাও একটা ইন্ডিভিজুয়ালি ইনভেস্টিগেশন করেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে যে নিরঙ্কুশভাবে এটা একটা অকাট্য যুক্তি এবং এই অডিও ক্লিপটি সঠিক। ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান, হাবিব সাহেবের ওয়াকিটাকিতে ইনস্ট্রাকশনটাই ছিল অল স্টেশন অ্যালার্ট, সিআর ফায়ার ওপেন, এই ধরনের কনভারসেশন যখন আমরা পাই আমাদের কাছে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্টের অনুমতি সাপেক্ষে সিআইডি, ভ্যাটবক্স সফটওয়্যার এবং বিবিসি এয়ারশট এবং টেক গ্লোবাল আরেকটি সংস্থা, আল জাজিরার সমগ্র কিছু মিলিয়ে এই যে অডিও ক্লিপটি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা সন্দেহভাবে প্রমাণিত হয়েছে। এই বিচার করার ক্ষেত্রে আমরা যে অকাট্য সাক্ষ্য প্রমাণ পাচ্ছি এবং যে গভীর বিচার বিশ্লেষণ করে আমরা এই বিচারটা করছি, এটাতে আমাদের এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকবে না। কিন্তু আমরা বিচারের মাধ্যমে যেটা অর্জন করতে চাই যে ভবিষ্যতে এই দেশে আর কখনো কেউ এইরকম স্বৈরশাসক হয়ে উঠবে না। কোনো সরকারের পক্ষেই ভবিষ্যতে এই বিচার কাজ থেকে সরে আসার কোনো রকম স্কোপ নাই, এবং আমি বিশ্বাস করি যারা গণ অভ্যুত্থানের প্রকৃত শক্তি তারা কোনোদিনও
এই বিচারের দায়িত্ব থেকে কখনো সরে আসবে না। বিচার নিয়ে আমাদের হতাশার কিছু নাই। চোখটা বন্ধ করে জাস্ট ভাবেন যে আপনার ছেলেটা সিক, আপনার কাছে কেমন লাগে। আর আমি তো আমার সন্তানটারে হারাই ফেলছি। আমি হসপিটাল থেকে ওটা কোলে করে বাসায় আনছি। আমার চোখের সামনে আমার ছেলেটাকে হেরামের কাপড় পরানো হয়েছে, মাটি দেওয়া হয়েছে। যে সন্তানটাকে সকালবেলা ভালো দেখছি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো। এরা মনে করবে যে বাংলাদেশে বিচার নাই, যা ইচ্ছা তাই করা যায়, গণহারে যা ইচ্ছা তাই করা যায়, যাকে ইচ্ছা তাকে হচ্ছে গুলি করা যায়, মারা যায়। বিচারটা এই জন্য হওয়া দরকার যেন এই ঘটনা আর কখনো না হয়। যারা জনগণের রাজনীতি করার নাম দিয়ে মানুষকে খুন করে, জনগণকে খুন করে, তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত। একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশের জন্য যে আন্দোলন, সেটা প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে জুলাইয়ের যে হত্যা, এই হত্যাকাণ্ডের বিচার। এখানে অনেক সাধারণ জনগণ মারা গেছে, আমি চাই সাধারণ মানুষের একটা সঠিক বিচার হোক। যদি এই বিচার না হয় তাহলে সামনে যদি আবার কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে বিচার হবে না। নিজের যে মারা যাওয়ার যে বিচারটা সেটা নিজে চাইতে পারছে না। সাধারণ মানুষকে, সাধারণ যে ছাত্র জনতা তাদেরকে হত্যা করা হয়েছে এক কথায়, তো বিচার তো অবশ্যই চাই। আমরা যদি বিচারটা না পাই তাদের সাথে বেইমানি করা হবে। অবশ্যই আমরা বিচার চাই। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।